Honorable member, please. माननीय सदस्यों, जब भी आपको वोटिंग मशीन से मतदान होता है तो आप सब अपनी सीट से दबाए गए बटन और सदन के दोनों ओर लगी हुई बड़ी स्क्रीन में आप मिलान कर सकते हैं। अगर मिलान में सही नहीं होता है और आपको कुछ करेक्शन करना है एब्सेंट में या मतदान में, तो ही आप पर्ची मांगें और तो ही पर्ची से मतदान में करेक्शन करें। शुद्धि के अध्ययन मत विभाजन परिणाम पक्ष में हाँ में 269, विपक्ष में 198। बहुमत के पक्ष में मतदान हुआ। बहुमत प्रस्ताव के पक्ष में हाँ। माननीय मंत्री जी, अब विधेयक को पुनः स्थापित करें। Honorable Speaker, sir, with your permission, the Constitution's 129th Amendment Bill 2024, I introduce the bill. Item number 19. Honorable Speaker, एक sir. मिनट मैं पढ़ूंगा। आप प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में। मंत्री जी विधेयक को पुनर्स्थापित करें। Honorable Speaker, sir, with your permission, I introduce the Union Territories Law Amendment Bill 2024. I introduce the bill, sir. Thank you. सभा की कार्रवाई आज 3 बजे तक के लिए स्थगित की जाती है। বন্ধুরা, যেমন কথা ছিল যে আজকে এক দেশ এক ভোট এই বিলটি কেন্দ্র সরকার নিয়ে আসতে চলেছে। দেখুন, গত কয়েকদিন ধরেই এটা নিয়ে জল্পনা চলছিল। গতকালই এটা ইন্ট্রোডিউস হওয়ার কথা ছিল, কিন্তু তারপর দেখা গেল গতকালের কার্য বিবরণীতে এটা নেই। কিন্তু গতকাল সন্ধ্যের দিকেই যে খবরটা আসছিল যে এই নিয়ে কিন্তু এনডিএ শিবিরে, বিজেপি শিবিরে সেখানে কিন্তু যথেষ্ট তোড়জোড় শুরু হয়েছে। এবং তারপর যখন রাত্রের দিকে শোনা গেল যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিলটি সমস্ত সাংসদের কাছে পৌঁছে দেওয়া গেছে, তখনই বোঝা গিয়েছিল যে এই বিলটি আজকে উপস্থাপন হবে। এবং তারপর তো রাতের দিকে যখন আজকের কার্য বিবরণী এলো, তখন সেখানে দেখা গেল যে হ্যাঁ, এটা আজকে রয়েছে। এবং দুপুরবেলা 12টার সময় এই বিলটি নিয়ে আসছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। যথারীতি তিনি এই বিলটা নিয়ে আসার পর এটা যে বিরোধীদের তরফ থেকে চূড়ান্ত রকমের এর বিরোধিতা করা হবে, এটা তো বোঝাই যাচ্ছিল। কেননা একের পর এক অপব্যাখ্যা বিরোধীদের তরফ থেকে আসতে শুরু করে দিয়েছিল। যেমন গতকালই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব যুক্তিগুলো দিচ্ছিলেন, হাস্যকর যুক্তিগুলো, সেগুলো শুনেই মনে হচ্ছিল যে তারা যেন তেন প্রকারেণ এই বিলটিকে তারা আটকাতে চায়। কি বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তার বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের যখন ইলেকশন হয় তখন সেখানে কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন সেখানে 8 দফায় নির্বাচন করে, বা ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্য সেখানেও 2 দফায় নির্বাচন করাতে হয়। তাহলে 1 দফায় কি করে গোটা দেশের সমস্ত লোকসভা বিধানসভায় ভোট হবে? এই একটা যুক্তি খাড়া করছিলেন তিনি। তাকে কে বুঝিয়েছে বা তিনি কতখানি বুঝেছেন, সত্যি এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি একদিনে একই সময়ে সমস্ত ভোট করে দেওয়া? না, সেই ফেজটা, সেই টাইমটার মধ্যে সমস্ত লোকসভা এবং বিধানসভা ভোট হয়ে যাবে। কিন্তু এর একটা অপব্যাখ্যা চলছিল। অপরদিকে আরেকটা যুক্তি তার তরফ থেকে শুনছিলাম, যেখানে তিনি বলছিলেন যে এই যে পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন তারা একবার লোকসভায় ভোট দেয়, একবার বিধানসভায় ভোট দেয়। যারা পঞ্চায়েতে রয়েছেন তারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের হয়ে ভোট দেন। আর যারা আরবান এলাকায় রয়েছেন তারা মিউনিসিপ্যালিটির ভোট দেন। একটা মানুষ 5 বছরে এতবার ভোট দেওয়ার সুযোগ পায়। কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন ভোট নিয়ে এলে তাহলে সেই জায়গায় তাদের সেই ভোট দেওয়ার যে জায়গাটা রয়েছে সেটা নাকি কেড়ে নেওয়া হবে। মানে আবারও একটা অদ্ভুত যুক্তি। প্রথম কথা হচ্ছে, এ তো কুমিরের কান্না লাগছে। কেননা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই রাজ্যে ভোট লুটের অভিযোগ ওঠে,
যেখানে অভিযোগ ওঠে যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ইলেকশন হলে বিপক্ষের কাউকে দাঁড়াতেই দেওয়া হয় না, নমিনেশনই ফাইল করতে দেওয়া হয় না, নমিনেশন ফাইল করলে বাড়িতে সাদা থান পাঠিয়ে জোর করে সেটা উইথড্র করে দেওয়া হয়, কাউন্টিং এর সময় কি কারচুপি করা হয়, ভোটের নামে প্রহসন চলে, কার্যত হিংসা চলে, তারা নাকি বলছে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কোথায় বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হবে? কি বলছে, লোকসভা এবং রাজ্যসভা একই সঙ্গে ভোট হয়ে যাবে যে কোনো কেন্দ্রের ক্ষেত্রে, এবং তারপর যে স্থানীয় নির্বাচন অর্থাৎ পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যাল ইলেকশন, সেটা তার 100 দিনের মধ্যে সেখানে ভোটটা হয়ে যাবে। তাহলে কি এই বারবার ভোট হওয়ার জন্য যে খরচটা হচ্ছে সেই খরচটা বেঁচে যাবে, এবং তার থেকেও বড় কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই সময়ে সিকিউরিটি মেজারমেন্ট বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট করা যাবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। আর সেটাকেই আটকাতে যখন মরিয়া চেষ্টা করছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে ভোট লুটের অঙ্কটা চলে সেটা সম্পূর্ণ স্টপ হয়ে যাবে। সেই জন্যই কি গাত্রদাহ হচ্ছে? মানুষের যা গণতান্ত্রিক অধিকার আছে এই বিল কোনো মতেই বলছে না সেই অধিকার খর্ব করা হবে। শুধু একটা কথাই বলছে যে এই ইলেকশনের টাইম পিরিয়ডটাকে কমিয়ে আনতে হবে, একটা কমন টাইমে করতে হবে যাতে করে ইলেকশনের খরচটাকে আটকানো যায়, সেটাকে কমানো যায়, এবং তার থেকেও বড় কথা প্রপার সিকিউরিটি মেজারমেন্ট দিয়ে পুরো ভোটটা গণতান্ত্রিক পদ্ধতিতে করার জন্য যায়। যাই হোক, এই বিল এলে এটার 3টে সম্ভাবনা ছিল যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। এক, বিরোধীরা একে অপোজ করবেন এবং এই বিল নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ এটা সংবিধান বিরোধী বলে বিরোধীরা যেটা দাবি করছেন সেটাকে মান্যতা দিয়ে এই বিলটা নিয়ে আলোচনা হবে না, একে নিয়ে এটা স্টপ করে যাবে। 2, এই বিল নিয়ে আলোচনা হবে, তারপর ভোটাভুটি হবে এবং তারপর শেষ পর্যন্ত এই বিলটা পাশ হয়ে যাবে এবং এটা রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি সাইন করবেন এবং এটা আইনে পরিণত হবে। আর 3 নম্বর একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল যে এখানে যেহেতু বিরোধীদের একটা বড় অংশের এটা নিয়ে একটা ব্যাখ্যা চাইছেন এবং এটার বিরোধিতা করছেন, ফলে এখনই এটা নিয়ে আলোচনা না করে এটা ওই জেপিসিতে পাঠানো হবে, যেরকম করে ওয়াকফ বিল পাঠানো হয়েছে সেইভাবে এটা জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হবে। সেখানে আলাপ আলোচনা হবে, এই বিলের খুঁটিনাটি সমস্ত কিছু তৈরি করা হবে এবং তারপর সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠানো হবে এবং সেটা হয়তো পরের যে লোকসভা সেশন আসছে সেখানে গিয়ে তখন টেবিল হবে বা লোকসভার সামনে নিয়ে আসবে, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই 3টে অপশনের বাইরে অন্য কিছু হওয়ার চান্স ছিল না। তো বিরোধীরা যেটা প্রথম থেকেই চাইছিলেন সেটা হচ্ছে যে এই বিলটা নাকি সংবিধান বিরোধী, কেননা এই বিলটা আনতে গেলে সংবিধানের বেশ কয়েকটি ধারা চেঞ্জ করতে হবে এবং সেই জন্য আমরা দেখছিলাম যে কি তীব্রভাবে এর প্রতিবাদ চলছিল এবং কিছু কিছু যুক্তি তুলে ধরা হচ্ছিল। আমি দেখছিলাম সমাজবাদী পার্টির একজন সাংসদ ছিলেন, তিনি বলছিলেন এটা দলিত বিরোধী, এটা মুসলিম বিরোধী। কি করে দলিত বিরোধী মুসলিম বিরোধী হয়? লোকসভার বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে সেটা দলিত বিরোধী কি করে হতে পারে, মুসলিম বিরোধী কি করে হতে পারে? তো লোকসভা নির্বাচনের সময় ওড়িশাতে নির্বাচন হয়ে গেল, অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেল, তো সেগুলো কি ওই দলিত বা মুসলিমরা সেখানে ভোটে অংশগ্রহণ করতে পারেননি? আসলে কিভাবে তারা আটকাবেন তারা বুঝতে পারছেন না, ফলে একটা চাপ তৈরি করার চেষ্টা করছিলেন। বাংলারও আমি দেখলাম ওই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি রয়েছেন তৃণমূলের সাংসদ, তিনিও অনেক কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কোনো কিছুই শেষ অবধি ধোপে টিকলো না। কিন্তু যাই হোক, যেটা লোকসভার নিয়ম হচ্ছে যে কোনো কিছু বিল এলে বা কোনো কিছু আলোচনা হলে তার যে সিদ্ধান্ত হবে সেটা প্রথমে ধ্বনি ভোট হয়, অর্থাৎ যারা এর পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এর বিপক্ষে আছেন তারা না বলুন। যদি হ্যাঁয়ের সংখ্যা বেশি হয় তাহলে এটা পাশ হয়ে গেল, যদি নায়ের সংখ্যা বেশি হয় তাহলে এটা পাশ হলো না। কিন্তু যদি দেখা যায় যে দুটো আওয়াজই মোটামুটি কাছাকাছি, অর্থাৎ বেশ কিছু মানুষ চাইছেন যে হ্যাঁ, বেশ কিছু মানুষ চাইছেন না, তখন ফার্স্ট ভোটিং হয়। এবং এই যে নতুন লোকসভার ভবনটি হয়েছে সেখানে এই প্রথমবারের জন্য সেই ভোটিংটা হলো এবং সেই ভোটিংটা হওয়ার ফলে যেহেতু সিস্টেমটা নতুন, অনেকেই ঠিকঠাকভাবে ভোট দিতে পারেননি, ফলে প্রাথমিক যে রেজাল্টটা এলো সেটা হচ্ছে 220-149। এবং তারপর তখন স্পিকার বললেন, অনারেবল স্পিকার, যে দেখুন এটা তো প্রথমবার ভোট হচ্ছে, অনেকেই ঠিকঠাকভাবে ভোটটা হয়তো দিতে পারেননি, এই জন্য আমি যাদের ভোটটা ঠিকঠাকভাবে এখানে পড়েনি বলে মনে হচ্ছে তারা স্লিপ নিন, স্লিপে লিখুন তারা কি ভোট দিতে চান বা যে ভোটটা দিয়েছেন, যেটা আপনি চাইছেন তার উল্টো পক্ষে ভোট আপনি হয়তো ভুল করে দিয়ে ফেলেছেন, আমরা সমস্ত কারেকশন করব। সেই সময়টা নিলেন এবং তারপর তার ফাইনাল রেজাল্টটা সামনে নিয়ে এলেন, যে রেজাল্টে দেখা গেল যে পক্ষে গেছেই বেশি ভোট এবং বিপক্ষে গেছে কম ভোট। সুতরাং যে সিদ্ধান্তটা নেওয়া ছিল সেই সিদ্ধান্তটাই নেওয়া হলো। কোন সিদ্ধান্ত নেওয়া হলো? এই আলোচনা যখন চলছে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উঠে বলেন যে দেখুন, এই বিল আমাদের মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, মন্ত্রিসভায় এটা পাশ হয়ে গেছে, কিন্তু মন্ত্রিসভার যখন আলোচনা চলছে তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একটা সাজেশন দিয়েছিলেন
যে এই বিল নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকতে পারে, অনেক সাজেশন থাকতে পারে, এটার বেটারমেন্টের অনেক জায়গাও থাকতে পারে। তাই এই বিল সরাসরি সংসদে পাস না করে এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হোক। সুতরাং আমাদের আইনমন্ত্রী এই বিলটি নিয়ে এসেছেন, খুব ভালো কথা। আর যদি কোনো অবজেকশন না থাকে তাহলে আমরা বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠাতে চাই। এখন সেই পক্ষেই কিন্তু শেষ অবধি রায় হলো। এখানকার সাংসদরা যে ভোট দিলেন সেই ভোটিং এর ফলাফলে দেখা গেল এই এক দেশ এক ভোট বিলটি আপাতত যাচ্ছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, জেপিসিতে। সেখানে কমিটি ফর্ম হবে, তারা আলাপ আলোচনা করে তার সাজেশন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আবার পাঠাবেন এবং তার পরবর্তীকালে হয়তো পরবর্তী সেশনে এটা টেবিল হবে। এবার প্রশ্ন আসছে যে আজকে যদি জেপিসিতে পাঠাবার জন্য এই সংখ্যাগরিষ্ঠতা বার করে নিয়ে আসতে পারে এনডিএ সরকার, নরেন্দ্র মোদী সরকার, তাহলে তারা আলাপ আলোচনায় গিয়ে এই বিলটাকে পাশ করার জন্য ঝাঁপালেন না কেন? দেখুন, এবারে দুটো জিনিস ঘটেছে। এক তো হচ্ছে বিজেপির একক 272-এর আসন নেই, কিন্তু তা সত্ত্বেও আমি দেখছিলাম যখন আলোচনা চলছিল তখন যারা শরিক দল রয়েছেন, তেলুগু দেশম পার্টি বা অন্যান্য, তারা কিন্তু সমর্থন করেছেন, তারা পাশ করিয়ে নিতে পারতেন। কিন্তু যেহেতু ইন্ডিজোট বড় হয়েছে এবং তারা একটা কথাই বারবার বলতে চান, মানুষের সামনে প্রমাণ করতে চান, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার নাকি তানাশাহি চালাচ্ছে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, বিরোধীদের নাকি বলারই কোনো সুযোগ দেয় না। তাই এই বিল পাশ করানোর একটা বড় সুযোগ থাকলেও সেই জায়গাটায় না গিয়ে এটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠিয়ে দেওয়া হলো। তাতে কি হলো যে দেখো, আমি তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি করেছি, সেখানে লোকসভা রাজ্যসভার দু জায়গার সাংসদই থাকবে, যারা সরকারের পক্ষে যারা বিরোধী সবার সাংসদ থাকবে, সেখানে আলোচনা হবে, তাদের সাজেশন নিয়ে বিলটা আসছে, আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি মেনেই চলছি। এটা এক নম্বর। আর দুই, যেহেতু এটা জেপিসি থেকে আসবে, সুতরাং এটাকে তখন আর বিরোধীরা কিন্তু আটকাবার জায়গায় থাকবে না যে এটাকে নিয়ে আর আলোচনাই করব না, যেমন ওয়াকফ বিলের ক্ষেত্রে হয়েছে। মাঝখান থেকে কি হবে না, হয়তো এই শীতকালীন অধিবেশনে না হয়ে সামনে যে বর্ষাকালীন অধিবেশন হবে সেখানে হয়তো এই বিলটা পাশ হবে, 6 মাস 1 বছর হয়তো বিলটা আসতে দেরি হবে। এবং যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি চালুও হয়, সেটা 2029-এর আগে চালু করা তো রীতিমতো শক্ত রয়েছেই, তার থেকেও বড় কথা এটা হয়তো আরো 5 বছর লাগে। কেননা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, লোকসভা এবং বিধানসভা একসঙ্গে হবে, সেক্ষেত্রে এই ইভিএম মেশিন, ভিভিপ্যাট বা অন্যান্য যেসব লজিস্টিক লাগে সেইটা কিন্তু অলমোস্ট ডাবল ক্যাপাসিটিতে নিয়ে আসতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। সুতরাং সেটার জন্য সেটার তৈরি করার একটা সময় লাগবে, সেটার একটা লজিস্টিক খরচ রয়েছে, সমস্ত কিছু টাইম লাগবে। সুতরাং এটা 5 থেকে 7 বছর, বা এই সিস্টেমটা করতে গেলে এটা ফুল প্রুফ করতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে, 5 থেকে 7 বছর মিনিমাম লাগবে। সুতরাং কেন্দ্র সরকারের কিন্তু কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু কেন্দ্র সরকার যে আছে এই পথেই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে, যাতে দেশের জনগণের ট্যাক্সের বোঝাটা কমে এবং সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, সেই জায়গাটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার ইমপ্লিমেন্ট করার জন্য একদম তৈরি আছে। এবং যতই ওই ইন্ডিজোট চেপে ধরুক না কেন, যতই তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার জন্য বলুক যে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যতই এরা চিৎকার চেঁচামেচি করুক, আলটিমেটলি এই যে বিলটা আসছেই এবং ভারতবর্ষ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের দিকে এগোচ্ছে এবং নরেন্দ্র মোদী তার তৃতীয় জামানাতেই সেটা ইমপ্লিমেন্ট করবে, আজকে অন্তত সংসদে দাঁড়িয়ে সেই জায়গাটাই এস্টাবলিশ হয়ে গেল। কি বলবেন, তৃণমূল কেন এত বিরোধিতা করছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের? সত্যি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, নাকি তৃণমূলের যে মৌরসৈপাটটা আছে, যেভাবে ভোটটা এখানে হয় সেইভাবে আর স্থানীয় নির্বাচনই বলুন বা বিধানসভা নির্বাচনই বলুন সেইটা করতে পারবে না, সেই আতঙ্ক থেকে এত বাধা দিচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।